আজকে এমন একটা সবজির ব্যাপারে আপনাদেরকে জানাবো, এটি খেতে তেতো হলেও কিন্তু লাভের দিকে সবচেয়ে বেশি মিষ্টি, যেটি কিন্তু লাগালে আপনাদের জমিতে 55 থেকে 60 দিনের মধ্যে কিন্তু একটা লাভের মুখ আপনি দেখতে পাবেন। একদমই ঠিক ধরেছেন, এই করলা চাষ নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। এই করলা চাষ করতে কিন্তু অনেক চাষিরা ভয় পান। এই করলা চাষে এমন কিছু সিক্রেট ফর্মুলা আপনাদেরকে আজকে জানাবো, যেটি যদি আপনি আপনার জমিতে ফলো করতে পারেন বা আপনি যদি আপনার জমিতে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু এর লাভের মুখ দ্বিগুণ দেখতে পাবেন এবং 1 বিঘা জমি থেকে কিন্তু আপনি লাখ টাকার উপরে টার্নওভার আপনি করতে পারবেন। তার জন্য ফুল ডিসিপ্লিন, ফুল ম্যানেজমেন্ট এবং কি ধরনের বীজ লাগানো ভালো এবং কোন আবহাওয়ায় এই করলা চাষ ভালো হয়, কোন মাটিটা করলা চাষের জন্য উপকারী এবং তার সাথে কোন ভ্যারাইটিটা বাজারে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দেখা যায়। শুধু সেটাই নয়, কোন মরশুমে এই করলা চাষ করলে সবচেয়ে বেশি আপনি মুনাফা অর্জন করতে পারবেন বা সবচেয়ে বেশি টাকা কামাতে পারবেন, সেই ব্যাপারেও কিন্তু আপনাদের কাছে জানাতে চলেছি। এই সকল জিনিসগুলি ভবিষ্যতেও জানার জন্য কী করে রাখতে হবে? যদি চ্যানেলে আপনি নতুন হয়ে আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এরকমই আরও ইনফরমেটিভ বা এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি মূল ভিডিওতে আসা যাক। সবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই এখন যে হাইব্রিড করলা জাতগুলি বেরিয়েছে, এগুলি কিন্তু প্রায় সারা বছরই চাষ করা যায়। কিন্তু জেনারেলি চাষিরা কি করে, সারা বছরে দুবারই কিন্তু এই করলাটা লাগিয়ে থাকে। প্রথম যে সিজনে লাগিয়ে থাকে সেটা হচ্ছে গরমের সময়, দ্বিতীয় যে সময় লাগিয়ে থাকে সেটি হচ্ছে বর্ষার সময়। এখন এটা চলছে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে। মানে এখন যারা করলা লাগাবেন তারা কিন্তু এই গরমের বাজারটাকে ধরার জন্যই করলা লাগাবেন। এবং যারা এর পরের করলাটা লাগাতে চাইছেন, মানে বর্ষার সময়ে, তারা জুন, জুলাই, আগস্ট এর মাঝামাঝি সময় করে লাগাতে পারেন। বাজারে কিন্তু একটা আগুনের সমান দাম থাকে। প্রথমেই আমরা জানবো কোন ধরনের মাটিতে এই করলা চাষ সবচেয়ে ভালো হয়। প্রথমেই জানাই আপনাদেরকে, করলা কিন্তু প্রায় সব রকম জমিতেই চাষ করা যায়। শুধু বেলে দোআঁশ মাটি এবং দোআঁশ মাটি হলে একটু ভালো হয়। তাছাড়া সারা বছরই আপনি লাগাতে পারেন এবং যে কোনো মাটিতেই কিন্তু এই করলা চাষটা আমরা দেখতে পাই। শুধু একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এর পিএইচ লেভেল যেন 6.5 থেকে 7.5-এর মধ্যে থাকে। করলা চাষের জন্য এই পিএইচ লেভেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটি আপনি যে কোনো মাটিতেই করতে পারেন, বেলে দোআঁশ হলে একটু ভালো হয় এবং এর বালুভাব বা বালিভাব থাকলেও কিন্তু খুব একটা অসুবিধা দেখা দেয় না। ওয়াটার ম্যানেজমেন্টটা কিন্তু শুধু একটু নজর রাখতে হবে। এটা তো গেল মাটির দিকে। দ্বিতীয় আমরা জানবো কিভাবে আমরা মাটি রেডি করব। প্রত্যেকটা ভিডিওতেই আমরা চাষের আগেই বলে দিই, মাটির গুণে হয় গাছ। তো মাটি যদি আপনারা ঠিকঠাকভাবে রেডি করতে পারেন, অতি অবশ্যই ফলন আসতে বাধ্য। তো মাটি প্রথমে রেডি করতে গেলে আপনাদেরকে কিন্তু প্রত্যেক একরে 4 থেকে 5 ট্রলি গোবর সার দিতে লাগবেই। ভালোভাবে চাষ দিয়ে মাটিটাকে রেডি করে নিতে হবে। এগুলো করলে আমরা কি দেখতে পাবো? লং লাস্টিং একটা গাছের কালার দেখতে পাবো। গাছের কালারটাকে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত লাস্টিং করাতে পারবো। এবং তৃতীয় নাম্বার যে খেয়ালটি আমাদেরকে রাখতে হবে সেটি হচ্ছে বীজ নির্বাচন। এবারে জানবো আমরা বাজারে কি কি এমন সেরা বীজ আছে, তাতে উচ্ছে হোক বা হাফ করলা হোক কিংবা মাঝারি ধরনের উচ্ছে হোক। তো চলুন তাড়াতাড়ি দেখে নিই যে বাজারে কি ধরনের সেরা সেরা কোম্পানির বীজ রয়েছে। ভালো ফলন পাওয়ার জন্যে মাটি প্রস্তুত করা যতটাই গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো বীজ নির্বাচন করা। মানে বাজারে ভালো ভ্যারাইটির, টপ ভ্যারাইটির বীজকে আপনি কিভাবে নির্বাচন করবেন। দেখুন, বীজ যদি আপনি ভালো নির্বাচন করতে না পারেন, আপনি যতই সার, ওষুধ, জল দিন, গাছের মধ্যে কিন্তু, গাছও যদি হয়ে যায়, গাছের মধ্যে কিন্তু সেভাবে আপনি ফলনটা পাবেন না। হয়তো ফুল জ্বালিয়ে আসবে, ফল আসবে না, না হয় গাঁটগুলো ফাঁকা ফাঁকা থাকবে, কোনো রকম ফলের আপনি ফ্রুট সেটিং হবে না। এই সকল জিনিসগুলি গাছের মধ্যে আপনি দেখতে পাবেন। তো বীজ নির্বাচনটা সবার আগে জরুরি। আর তাছাড়াও এটি সাইজ কিন্তু একটা ব্যাপক ম্যাটার করে। বাজারে আপনি কোন ধরনের সাইজ চলছে, আপনাদের চলতি মার্কেটে বাজারে কোন ধরনের সাইজের বেশি ডিমান্ড, তার উপরেও কিন্তু ভিত্তি করে আপনাদেরকে বীজগুলো নির্বাচন করতে হবে। এই কথা মাথায় রেখে বাজারে কিন্তু 3 ধরনের ভ্যারাইটির আমরা করলা সাধারণত দেখে থাকি। মানে যেটা আমরা করলা বলি সেটা হয় সবচেয়ে বড়, মানে 7 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত কিন্তু এই করলাকে দেখা যায়। এবং যেটা বাজারে সবচেয়ে বেশি চলতি, মানে পশ্চিমবাংলা সহ বাংলাদেশেও কিন্তু সবচেয়ে বেশি মার্কেটে যেটা চালু, সেটা হচ্ছে হাফ করলা। মানে 3.5 থেকে 5.5-6 ইঞ্চি পর্যন্ত যেটা হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম, ওর বাইরে যায় না। তো সেইটাকে আমরা হাফ করলা বলে চিনে থাকি। এবং তার থেকেও ছোট, মানে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি বড় জোর হলে, তো সেইগুলি কিন্তু উচ্ছের সেগমেন্টে চলে আসে, মানে ছোট একদম, মানে চুহা করলা বলেও কিন্তু অনেকজন আমরা জেনে থাকি। প্রথমেই জানবো উচ্ছের কি ভ্যারাইটি রয়েছে।
মানে ছোট করলা, সবচেয়ে ছোট যে করলার জাত সেটা কি রয়েছে, সিনজিন্টা কোম্পানির লিটিল চ্যাম্প লাগাতে পারেন। দুর্দান্ত ধরাট, এবং গাছ যদি আপনারা জমিতে করতে পেরেছেন, গাছে কিন্তু প্রত্যেকটা গাঁটে গাঁটে মাল আসতে বাধ্য। এবার প্রত্যেকটা কথা কিন্তু আমার আবহাওয়ার উপরে নির্ভরশীল, তাছাড়াও তার মাটির ওপরে কিন্তু সম্পূর্ণটা নির্ভরশীল। তবুও বাজারে নামি দামি বড় বড় কোম্পানিকে ফেল করে ফেলেছে এই সিনজিন্টার লিটিল চ্যাম্প। এটা কিন্তু এখনো পর্যন্ত যারা লাগাননি, মানে আপনারা জমিতে রোপণ করেননি, তারা কিন্তু একবার রোপণ করে দেখতে পারেন। এবং তার ওপরেই যে ভ্যারাইটিটি রয়েছে, মানে 3.5 থেকে 5.5-6 ইঞ্চির মধ্যে যেগুলি ধরবে, সেটির মধ্যে 1 নম্বরে আসে BASF নুনহ্যান্স কোম্পানির রুশান। এবং 2য় নম্বরে যে বীজটির কথা বলবো সেটি হলো ইস্ট ওয়েস্ট কোম্পানির প্রগতি। এবং 3য় নম্বরে আমার চোখে যেটা ভালো লেগেছে সেটি হলো লক্ষ্মী ইনপুটের নিনজা বা ঘানা। তো এই টোটাল 4টে সেগমেন্টের মধ্যেই সাধারণত হাফ করলাগুলো হয়ে থাকে। এবং যে সকল জায়গায় বড় ধরনের করলাটা চলে, মানে 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চির মধ্যে যে করলাগুলো চলে, তার মধ্যে VNR কোম্পানির NT77 এই করলা বীজটা আপনারা আপনাদের জমিতে লাগাতে পারেন। এরও কিন্তু দুর্ধর্ষ একটা রেজাল্ট দেখা গেছে মার্কেটে। এইবারে আমরা জানবো কোন ধরনের পদ্ধতিতে আমরা করলা চাষ করলে সবচেয়ে বেশি পরিমাণে লাভ করতে পারবো। দেখুন, এই করলা চাষ বা লতানো ফসল চাষ করার দুটিই একমাত্র উপায় দেখা গেছে। একটা হচ্ছে মাটি কিংবা মাচা। যারা মাচা করেন তাদের ক্ষেত্রে কি হয়, তাদের বাছট, মানে জমিতে ধরে নিন আপনার 100 কেজি করলা বেরিয়েছে, মানে 1 কুইন্টাল করলা আপনি হারভেস্ট করেছেন। যদি মাচাতে করেন হয়তো আপনার 95 বা 92 কিলো ভালো বেরিয়ে গেল, বাকি কাটছুট ফাটফুট করে হয়তো আপনার 2-5 কিলো মানে ছাঁট গেল, মানে সেই মালটা হয়তো বিক্রির যোগ্য নয়। কিন্তু আপনি যখন মাটিতে করবেন তখন কি হয়, মাটিতে কিন্তু তার বাছটের সংখ্যাটা বেড়ে যায়। মানে 1 কুইন্টাল 100 কেজি মাল যদি আপনি পান, সেখানে কিন্তু 30-35 কেজি কিন্তু আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাছাড়াও গাছের মধ্যে রোগ পোকামাকড়ের আক্রমণ সবসময় এই মাটিতে যত গাছ লতিয়ে বেড়ায় সেই গাছের মধ্যে দেখা যায়। যেগুলো মাচাতে হয় সেগুলোর কিন্তু রোগ পোকামাকড়ের আক্রমণ অনেকটা তুলনামূলকভাবে কম। এইবারে এই করলার দানা, একটা দানার থেকে একটা দানা, মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের দূরত্ব হবে 2.5 থেকে বড় জোর 3 ফুট। এবং একটা রো, মানে একটা লাইন থেকে আর একটা লাইনের ডিস্টেন্স হবে সেই জায়গায় আপনাদের 6.5 থেকে 7 ফুটের কাছাকাছি। কারণ করলা কিন্তু প্রায় 4-5 মাস পর্যন্ত টেকানো যায়, যদি আপনি টেকাতে পারেন তো। তাই এর লত অনেক ছাড়বে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগানোটাই কিন্তু বেটার। এইবারে জানবো আমাদের করলাতে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট কি করতে লাগবে। দেখুন, করলা কিন্তু একটা হারভেস্ট করা সবজির মধ্যে একটা, তাই এর খাবার যোগান কিন্তু ভালোভাবে দিতে হবে আমাদেরকে। প্রত্যেক একরে 50 কেজি DAP লাগবেই অতি অবশ্যই। এবং সঙ্গে পারলে ফসফরাস মানে SSP আপনারা 10 থেকে 15 কিলো হারে দিতে পারেন। এবং পটাশ, যেটা আপনাকে 30 কেজির ওপর দিতে হবেই, এটা যদি DAP দিয়ে করেন। আর যদি 10-26 দিয়ে আপনারা জমিতে চাপান দিতে যান, তাহলে কিন্তু বিঘা প্রতি আপনাদের ধরে নিন 20 থেকে 22 কিলো অবধি এই 10-26-26টা লাগতে পারে। এবং তার সাথে যেটা মেশাবেন সেটা হলো সিউইড এক্সট্র্যাক্টের দানা, গ্র্যানুয়েলস, মানে সাগরিকা Z++ দিতে পারেন, ধানুকা ধানজাইম গোল্ড দিতে পারেন। যে কোনো কিছু যার সাথে সিউইড এক্সট্র্যাক্ট আছে তার সাথে মিশিয়ে কিন্তু দিতে পারেন। এবং তার সাথে যেটা আপনাদেরকে শেষে দিতে লাগবে সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের প্রধান কাজ হচ্ছে গাছের মধ্যে ক্লোরোফিলের সংখ্যাকে কিন্তু দ্বিগুণ করা, ফাস্ট করা। আর যত ক্লোরোফিলের সংখ্যা বাড়বে গাছের কালার তত ডিপ, ঘন কালো, এবং তার সাথে সবুজতর ভাবটা বেশি দিন আপনার গাছে ধরে থাকবে। এবং তারপরেই কিন্তু গাছের মধ্যে একটা ভাইটাল স্টেজ বা ক্রিটিক্যাল স্টেজের মধ্যে গাছ কিন্তু প্রবেশ করে যায়, সেটা হচ্ছে পেস্ট ম্যানেজমেন্ট এবং ফাঙ্গাস ম্যানেজমেন্ট। গাছের মধ্যে কোন ফাঙ্গাস কোন টাইমে লাগে। করলা গাছকে পোকামাকড়ের হাত থেকে নিয়ন্ত্রণ করতে গেলে ফল ছিদ্রকারী পোকা, সাদামাছি বা ধরে নিন ডাউনি মিলডিউ, এই সকল ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে গেলে কিন্তু আমাদেরকে ফুল সতর্কভাবে কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই পেস্ট ম্যানেজমেন্ট, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি আপনাদের করলা চাষ নিয়ে ইন্টারেস্ট হয়ে থাকে বা ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব পেস্ট ম্যানেজমেন্ট এবং ডিজিজ ম্যানেজমেন্ট কীভাবে আপনি কন্ট্রোল করবেন। চলুন, দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ভিডিও বা টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।